সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। ২০২৬ সাল মেমোরি ও স্টোরেজ বাজারে আগুনের বছর। এই বছর আমরা অনেকেই পুরনো কম্পিউটার কিনব। যেহেতু অনেকগুলি পুরনো প্রসেসর উইন্ডোজ 11 আর সমর্থন করে না এবং উইন্ডোজ 10 এর আয়ু গত বছরই শেষ হয়ে গেছে, কাজেই পুরনো ডেস্কটপ বা ল্যাপটপ কেনার পর আমার মনে হয় GNU লিনাক্সে এই বছর কিছু সংখ্যক নতুন ব্যবহারকারী আসবেন। বছরের শুরুতে বলেছিলাম, এভাবে পুরনো যন্ত্রাংশ পুনর্ব্যবহার করার ব্যাপারটি নিয়ে এই বছর আমাদের একাধিকবার কথা হবে। আমি নিজে বিশেষ করে প্রযুক্তি সংক্রান্ত জিনিসপত্র রিসাইকেল করার বড় সমর্থক। পৃথিবীর ওপর আবর্জনার চাপ কমানো ছাড়াও এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলি নতুন অবস্থায় কেনা আমার সাধ্যে অনেকখানি বাইরে। তবে আজকের পর্ব যে পুরনো কম্পিউটারটি নিয়ে, সেটার গুরুত্ব এসব কারণ ছাড়াও আমার কাছে বহু গুণে বেশি। কম্পিউটার যেভাবে বোকা হয়ে গেল শিরোনামে একটি ভিডিও তৈরি করেছিলাম। এই পর্বটি আমার নিজের তৈরি প্রিয় ভিডিওগুলির একটি, কিন্তু কোনো এক রহস্যজনক কারণে খুবই কম মানুষের কাছে এটা পৌঁছেছে। যাই হোক, ওই ভিডিওতে কম্পিউটারের আকৃতি বা ফর্ম ফ্যাক্টর নিয়ে একটি আলোচনা ছিল। ডেস্কটপ থেকে ল্যাপটপ, সেখান থেকে পাম্পটপ কম্পিউটার হাতে পেতে পেতেও আমরা পাইনি, তার জায়গায় পেয়েছি স্মার্টফোন, যেটা দিয়ে সত্যিকার কম্পিউটিংয়ের তেমন কোনো কাজই আসলে আরামে করা যায় না। ঘুরে ফিরে ঘরে বসে কম্পিউটার ব্যবহার করতে হলে সেই মনিটর, কিবোর্ড ও মাউস যুক্ত ডেস্কটপ কম্পিউটারই ব্যবহার করতে হয়। বহনযোগ্য কম্পিউটার হিসেবে ল্যাপটপ অনেক সময়ই আরামদায়ক নয়, কেননা বেশিরভাগ ল্যাপটপের আকারই অনেকটা বড়। আবার অনেক সময় টাচ পর্দারও প্রয়োজন হয়। বিশেষ করে আমরা যখন ঘরের বাইরে কম্পিউটার ব্যবহার করি, তখন মাউস বা টাচ প্যাড ব্যবহার করার চাইতে টাচ পর্দা অনেক বেশি সুবিধাজনক। এদিকে খুবই সীমিত আকারে যেসব পাম্পটপ গোছের কম্পিউটার তৈরি হচ্ছে, সেগুলি বাজারে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এগুলির আকৃতিও পূর্ণাঙ্গ টাইপিংয়ের উপযুক্ত নয়। তো আমার প্রশ্ন হলো, ঘরে বাইরে সব রকম কাজের জন্য ব্যবহার করা যায় এরকম আকৃতির একটা কম্পিউটার কি সম্ভব? চিন্তা ভাবনা করে মনে হলো একমাত্র ট্যাবলেট কম্পিউটারই এই সবকটি চাহিদা পূরণ করতে পারে। ল্যাপটপের চাইতে ট্যাবলেট অনেক বেশি বহনযোগ্য, বড় আকারের টাচ পর্দা ব্যবহার করা ফোন ব্যবহার করার চাইতে আরামদায়ক, আবার চাইলেই এতে বাহ্যিক কিবোর্ড যুক্ত করা সম্ভব। কিন্তু সেখানেও ঝামেলা আছে। আমি একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেটের সাথে বহুবার ইউএসবি বা ব্লুটুথ কিবোর্ড ব্যবহারের চেষ্টা করেছি। এভাবে বাহ্যিক কিবোর্ড যুক্ত করলে দেখা যায় আপনার ট্যাবলেটকেও একটা টেবিল বা ওরকম কিছুর ওপর রেখেই ব্যবহার করতে হয়। ধরুন আপনি আপনার ট্যাবলেটের সাথে বাহ্যিক কিবোর্ড যুক্ত করে বসে বা আধশোয়া হয়ে জিনিসটা ব্যবহারের চেষ্টা করছেন। কিবোর্ডের চাইতে আপনার ট্যাবলেট বেশি ওজনদার হবার কারণে দ্রুতই দেখবেন যন্ত্রটি উল্টে পড়ে গেছে। কোনো একভাবে এই সমস্যার সমাধান যদি করাও যায়, সেক্ষেত্রে যে পরিমাণ অর্থ ও পরিশ্রম ব্যয় করতে হয়, দেখা যায় তার থেকে একটু কষ্ট করে চেয়ার টেবিলে বসাই অনেক বেশি সহজ। কাজেই বাড়তি কিবোর্ড যোগ করা কোনো সত্যিকার সমাধান নয়। এছাড়া আরেকটি বড় সমস্যা হলো সফটওয়্যার। আমি মুক্ত সফটওয়্যার ছাড়া অন্য কিছু ব্যবহার করতে ইচ্ছুক নই। সব কাজের জন্য আমার একমাত্র পছন্দের gnulinux ডিস্ট্রিবিউশন ডেবিয়ান। কিন্তু দেখা যায় ড্রাইভার জটিলতার কারণে বেশিরভাগ ARM যন্ত্রে আমার ইচ্ছেমতো gnulinux ডিস্ট্রিবিউশন ইনস্টল করা সম্ভব নয়। এদিকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে আমার মনে হয় কেবলমাত্র ফোনে ব্যবহার করার জন্যই সর্বোচ্চ মনোযোগ দিয়ে তৈরি করা হয়। ডেস্কটপ দূরে থাকুক, ট্যাবলেটেও অ্যান্ড্রয়েড ব্যবহার করতে গিয়ে এর ইন্টারফেস ও অ্যাপ অবকাঠামো অসুবিধাজনক ঠেকেছে। এই ক্ষেত্রেও অল্প যে কটি মুক্ত সফটওয়্যার ভিত্তিক অ্যান্ড্রয়েড ট্যাবলেট আমরা দেখেছি, সেগুলি খুব বেশি মানুষের হাতের নাগালে ছিল না। তো বিশেষ ধরনের ভারী কাজ ছাড়া মোটামুটি সব রকম কাজে ব্যবহারের জন্য আমার মতে একটা কম্পিউটারের যেসব বৈশিষ্ট্য থাকা উচিত, সেগুলি হলো সত্যিকার পূর্ণাঙ্গ আকারের কিবোর্ড এবং শক্তপোক্ত কবজা, টাচ পর্দা, এমন আকার যেন সুবিধামতো শুধু কিবোর্ড বা শুধু টাচ পর্দা ব্যবহার করা যায়, বিদ্যুৎ সাশ্রয়ী, মূলধারার gnulinux ডিস্ট্রিবিউশন ব্যবহার করার সুবিধা, এর অর্থ UEFI সমর্থন। শেষোক্ত দিকটি বিবেচনা করলে দেখা যায় শুধুমাত্র ইন্টেল বা AMD কম্পিউটারেই এটা সম্ভব। এখনও ARM বা RISC-V কম্পিউটারে UEFI ব্যবহার করা যায় না বললেই চলে। রসায়ন বিজ্ঞানে আইডিয়াল গ্যাস যেরকম তাত্ত্বিক আলোচনায় ব্যবহৃত হয়, কিন্তু বাস্তবে কোনো গ্যাসই সব দিক দিয়ে এরকম আইডিয়াল বা আদর্শ আচরণ করে না। আমার এই কম্পিউটারও একটি তাত্ত্বিক আদর্শ হয়ে রয়ে গিয়েছিল।
এরকম কম্পিউটার বাস্তবে কোনোদিন মিলবে না। অন্তত সেরকমটাই ভেবেছিলাম। কিন্তু পুরনো একটি ডেল কম্পিউটার দেখে আমার এই ধারণা ভুল প্রমাণিত হলো। মনে হলো আমার স্বপ্নের সেই সার্বজনীন কম্পিউটিং ডিভাইস সম্ভব হলেও হতে পারে। ডেল প্রতিষ্ঠানের তৈরি ল্যাটিটিউড 3190 যন্ত্রটি পুরনো কম্পিউটারের একটি অনলাইন দোকানে দেখে আর দেরি না করে অর্ডার করে ফেলি। ১৬,৫০০ টাকা খরচ করে কেনা এই যন্ত্রে আমার আদর্শ কম্পিউটারের স্বপ্ন পূরণ হবে কি? সেটা জানার আগে চলুন যন্ত্রটা কী অবস্থায় আছে দেখা যাক। পুরনো কম্পিউটার কেনার সময় সবকিছু ঠিকঠাক কাজ করছে কি না নিজের চোখে দেখে নেওয়া উচিত। আমার ক্ষেত্রে সেই সুযোগ ছিল না, কারণ ডেল ল্যাটিটিউড 3190 2-in-1 কম্পিউটারটি আমি অনলাইনে অর্ডার করে কিনেছি। কেনার আগে বিক্রেতাকে অনুরোধ করেছিলাম তিনি নিজেই যেন দেখে শুনে পাঠান। আমি শুধু এই কম্পিউটারটির কল কবজা সম্পর্কে ইন্টারনেট থেকে একটা ধারণা নিয়েছিলাম। জানতে পারলাম কম্পিউটারটি উবুন্টু কর্তৃক সার্টিফাইড। এর অর্থ মোটামুটি যে কোনো gnulinux ডিস্ট্রিবিউশন এতে অনায়াসে চলবে। হাতে আসার পর দেখলাম খুবই ছোটোখাটো কিছু দাগ ছাড়া এই একের ভেতর দুই, অর্থাৎ একই সাথে ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারটি যে পুরনো সেটা বোঝার বাহ্যিক তেমন কোনো উপায় নেই। এছাড়া খুবই সুন্দরভাবে বাক্সবন্দি করা ছিল, যার ভেতর ল্যাপটপের সাথে আসল বৈদ্যুতিক অ্যাডাপ্টারও পেলাম। তো বিক্রেতাকে বিশ্বাস করে ঠকতে হয়নি। কিন্তু আপনারা যারা পুরনো ল্যাপটপ যন্ত্র কেনার কথা ভাবছেন, আমার পরামর্শ হবে সম্ভব হলে অবশ্যই নিজে দেখে কিনবেন। যেমন এই যন্ত্রটি এমনিতে ভালো অবস্থায় থাকলেও টাচপ্যাডের অংশটি একটু নড়বড়ে। এছাড়া কিবোর্ডের একটি বোতামে সমস্যা করেছিল, সেটা খুলে নিয়ে নিজে ঠিক করেছি। এমনিতে বিক্রেতা ১ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ৫ বছরের সার্ভিসিং সুবিধা দিয়েছেন। এগুলি বড় কোনো সমস্যা নয়, কাজেই রিপ্লেসমেন্টের সুবিধা নেবার প্রশ্ন আসেনি। আর ডেস্কটপ বা ল্যাপটপের বেশিরভাগ জিনিস আমি নিজেই সারাই করে থাকি, কাজেই ওয়ারেন্টি সেবাও হয়তো আমাকে কখনো নিতে হবে না। তবে পুরনো যন্ত্র বা যন্ত্রাংশ কিনলে আমার মনে হয় এই ধরনের ছোটোখাটো সমস্যা মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। সবকিছু একেবারে নিখুঁত হবে এরকমটা ভাববেন না। বিক্রেতার সাথে ওয়ারেন্টি পরিষেবা নিয়ে ভালোভাবে কথা বলে নেওয়া বুদ্ধিমানের কাজ। যে কোনো পুরাতন জিনিস কেনার পর অবশ্যই সেটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। বিশেষ করে ইউএসবি বিদ্যুৎ সংযোগ ও অডিও পোর্টগুলি ভালোভাবে দেখে নিতে হবে ভেতরে কোনো ময়লা আছে কি না। এতে দুটি ইউএসবি পোর্ট আছে, ইউএসবি 3.0 অথবা 3.1, আমি পুরোপুরি নিশ্চিত নই কোনটা। একই পাশে পাবেন একটি এইচডিএমআই আউটপুট এবং ডিসি বিদ্যুৎ সংযোগের পোর্ট। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 2-in-1 3.5 mm পোর্ট এবং ফোন বা ট্যাবলেটের মতো পাওয়ার এবং ভলিউম বাটন। কবজাটি বেশ শক্তপোক্ত, পর্দা যে কোনো কৌণিক অবস্থানেই দৃঢ়ভাবে থাকে। কম্পিউটারের পর্দা 11.6 ইঞ্চি আকারের এবং ফোন ও ট্যাবলেটের মতোই কর্নিং গরিলা গ্লাস দিয়ে সংরক্ষিত বলে দাবি করা হয়েছে, এবং এটা সত্যি। এর আগে ব্যবহার করা টাচ পর্দাওয়ালা পিসিগুলির চাইতে এই পর্দাটি অনেক বেশি শক্তপোক্ত মনে হয় আমার। মাল্টিটাচ ছাড়াও পর্দাটি অটো রোটেট সুবিধা সমর্থন করে, তবে gnuলিনাক্সে এই সুবিধা কি পাওয়া যাবে? আমরা সেটা শীঘ্রই দেখব। কম্পিউটারটির চতুর্দিকে রাবার জাতীয় আবরণ রয়েছে, যেটা আরেকটু বাড়তি সুরক্ষা নিশ্চিত করবে। পেছনে কোনো এক কারণে মডেল হিসেবে 3189 লেখা, যদিও বায়োস আপডেট করার জন্য ডেলের ওয়েবসাইটে যখন গিয়েছিলাম মডেল হিসেবে 3190 শনাক্ত করেছিল। আমরা স্টেরিও স্পিকার দেখতে পাচ্ছি। কম্পিউটার অন করতেই উইন্ডোজ 10 পেয়েছিলাম, সেখানে প্রতিটা বাটন, পর্দার টাচ ফাংশন, ব্যাটারি ইত্যাদি ঠিকমতো কাজ করছে কিনা এসব দেখলাম এবং আবিষ্কার করলাম অন্তত উইন্ডোজের 10ম ভার্সন টাচ পর্দায় ব্যবহারের জন্য মোটেই আরামদায়ক নয়। তো আমি কম্পিউটারটির বায়োস ফার্মওয়্যার আপডেট করলাম, তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে gnulinux ইনস্টল করতে রওনা হলাম। আমার আদর্শ কম্পিউটিং ডিভাইসের স্বপ্ন পূরণের একটা বড় শর্ত টাচ পর্দায় ব্যবহারযোগ্য, সাবলীল ও সুষম একটি ইন্টারফেস, যেটি একই সাথে ডেস্কটপের মতো ব্যবহার করা যাবে, আবার ট্যাবলেটের মতো ব্যবহার করতেও কোনো অসুবিধে হবে না। এই ক্ষেত্রে আমি গ্নোম ও কেডিই এই দুটি ডেস্কটপ এনভায়রনমেন্ট বিবেচনা করেছি। টাচ পর্দায় ব্যবহারের জন্য এগুলি সবচেয়ে বেশি উপযোগী বলে ধরা হয়। যেহেতু আমি বহু বছর ধরে গ্নোম ব্যবহার করেছি, এটাই আমার প্রথম পছন্দ। অনেকেই মনে করেন আধুনিক গ্নোমের ইন্টারফেস টাচ পর্দার জন্য বেশি উপযোগী। একই ইন্টারফেস ডেস্কটপ ও ট্যাবলেট আকারে ব্যবহার করার ক্ষেত্রে গ্নোম নিয়ে আমি অনেকটা আত্মবিশ্বাসী।
যদি আমার ধারণা ভুল হয় তাহলে বাধ্য হয়েই কেডিই ব্যবহার করতে হবে। এছাড়া গ্নোম ও কেডিই উভয়েরই ফোন বান্ধব স্বতন্ত্র টাচ সংস্করণ রয়েছে। প্রয়োজন মাফিক সেগুলিও ব্যবহার করা যাবে, যদিও আমার জানা মতে সেগুলির অবস্থা এখনও ডেস্কটপ সংস্করণের মতো উন্নত নয়। আমার প্রধান এবং এই মুহূর্তে একমাত্র অপারেটিং সিস্টেম ডেবিয়ান, কাজেই এই কম্পিউটারেও অন্য কোনো ডিস্ট্রিবিউশন ইনস্টলেশনের আপাতত আমার কোনো ইচ্ছে নেই। তো ডেলের এই যন্ত্রে ইউএসবি ড্রাইভ থেকে বুট করে ইনস্টল করার কাজটা অন্য 10টা ইউইএফআই কম্পিউটারের মতোই সহজ। কম্পিউটার অন হবার সময় F12 কি প্রেস করে বুট মেনু পাওয়া যায়, আর F2 বাটন প্রেস করে বায়োস মেনু পাবেন। আমরা এই চ্যানেলে এরই মধ্যে ডেবিয়ান, ফেডোরা, আর্চ, এমনকি ফ্রি বিএসডি ইনস্টলেশন প্রক্রিয়া দেখে নিয়েছি, কাজেই এই ক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই। এখানে একটা কথা বলে রাখি, ডেবিয়ান ইনস্টলেশনের সময়ও কম্পিউটারটির টাচ পর্দা কাজ করেছে, যেটা অত্যন্ত আশাব্যঞ্জক। তো আমরা গ্নোম ডেস্কটপে এসে গেলাম। ইনস্টলেশনের পর এটি প্রথম বুট নয়। আমি কিছু টুকিটাকি কনফিগারেশনের পরিবর্তন এনেছি। আমার প্রয়োজন নেই এমন অ্যাপ আনইনস্টল করেছি এবং কিছু অ্যাপ ইনস্টল করেছি। আগে চলুন কম্পিউটারের স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক। LSCPU কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটি ইন্টেল N5030 প্রসেসর, যাতে 4টি সিপিইউ কোর রয়েছে। কোরগুলির গড়পড়তা 1.1 গিগাহার্টজ গতিতে চলে, তবে প্রয়োজন হলে 3.1 গিগাহার্টজ পর্যন্ত উঠতে পারে, আবার 800 মেগাহার্টজ পর্যন্ত নেমে গিয়ে বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। এটি 6 ওয়াটের একটি প্রসেসর, কাজেই কম্পিউটারে ফ্যানের কোনো প্রয়োজন নেই। ব্যাটারি দিন 6 আগে পুরোপুরি চার্জ করার পর আর চার্জে বসাইনি এখনো। DMI ডিকোড টাইপ 17 কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি DDR4 মেমোরির গতি 2400 MT পার সেকেন্ড। কম্পিউটারে ব্লুটুথ 4.2 এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই নিখুঁতভাবেই কাজ করছে। ভালো কথা, কিবোর্ডটি অত্যন্ত আরামদায়ক। এছাড়া একটু নড়বড়ে হলেও টাচপ্যাড চমৎকার কাজ করে। এখন চলুন কম্পিউটারটিকে ল্যাপটপ থেকে ট্যাবলেট বানিয়ে ফেলা যাক। গ্নোম আমার কাছে অন্তত এরকম ট্যাবলেট ইন্টারফেস হিসেবে দেখতে খুবই আকর্ষণীয় মনে হয়। আমার দুশ্চিন্তার অবসান ঘটিয়ে দেখতে পেলাম অটো স্ক্রিন রোটেশন নিজে থেকেই খুবই নিখুঁতভাবে কাজ করছে। বাস্তবিক এই কার্যকারিতা এখানে উইন্ডোজ 10-এর চাইতেও ভালো। গ্নোমে নানা রকম টাচ জেস্চার আছে। পর্দায় 3 আঙুল রেখে ওপরদিকে স্লাইড করলে আমরা গ্নোমের অ্যাক্টিভিটিস ওভারভিউ দেখতে পাবো। এখানে যেসব অ্যাপ চলছে সেগুলি দেখা যাবে। এই 3 আঙ্গুলের জেস্চার পরপর 2 বার করলে সব অ্যাপের তালিকা পাওয়া যাবে। এই পদ্ধতির চাইতে ওপরে বামে টাচ বা স্লাইড করে অ্যাক্টিভিটিতে আসা আমার কাছে বেশি আরামদায়ক মনে হয়। এছাড়া ওপরে মধ্যভাগে স্লাইড করে আমরা নোটিফিকেশন ও ক্যালেন্ডার পাবো। ওপরে ডানে স্লাইড করে পাওয়া যাবে কুইক সেটিংস, স্ক্রিনশট ও পাওয়ার মেনু। ডানে বা বাঁয়ে 3 আঙ্গুল সোয়াইপ করে আমরা এক ভার্চুয়াল ডেস্কটপ থেকে আরেক ভার্চুয়াল ডেস্কটপে যেতে পারি। এছাড়া নিচে থেকে স্লাইড করে ভার্চুয়াল অনস্ক্রিন কিবোর্ড আনা যাবে, যেটা কোনো টেক্সট ফিল্ড ছুঁয়ে দিলে এমনিতেই আসা উচিত। হ্যাঁ, আমাদের অনস্ক্রিন কিবোর্ড সুন্দর মতো চলে এসেছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিন কিবোর্ড কাজ করছে। দেখতে চমৎকার এই কিবোর্ডটির অবশ্য কিছু সীমাবদ্ধতা আছে। আমি বাংলা লেখার জন্য সেটিংস থেকে প্রভাত লেআউট যুক্ত করেছি, যেটা সত্যিকার কিবোর্ডে ঠিকঠাক মতো কাজ করলেও এই অনস্ক্রিন কিবোর্ডে কাজ করে না। এছাড়া এই ভার্চুয়াল কিবোর্ডটি কিউট অ্যাপগুলিতে কাজ করে না। কোনো অ্যাপ ফুল স্ক্রিন থেকে বের হওয়ার জন্য এভাবে ওপর থেকে নিচে স্লাইড করা যায়। এসব সমস্যার সমাধান করার জন্য চলুন আমরা গ্নোম শেল এক্সটেনশন ম্যানেজার নামে একটি অ্যাপ ইনস্টল করি। সেখান থেকে GJSOSকি নামে একটি এক্সটেনশন গ্নোমে যোগ করব। এক্সটেনশন চালু করে লগ আউট করে আবার লগ ইন করার পর আমরা এবার অনস্ক্রিন কিবোর্ডে সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা পাবো। এবং হ্যাঁ,
প্রভাত লেআউটও দেখছি কাজ করছে। ক্রোমিয়াম ব্রাউজারও আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে লঞ্চ করছে। অ্যান্ড্রয়েড ট্যাবলেটে ওয়েব ব্রাউজার ব্যবহার করার চাইতে এটি কোনো অংশে কম আরামদায়ক মনে হচ্ছে না। ফাইল ম্যানেজারের কথা বলে আমাদের ইন্টারফেস পরিচিতি শেষ করছি। গ্নোমের ফাইল ম্যানেজার এখনও পুরোপুরি টাচ বান্ধব নয়। এতে একাধিক ফাইল টাচ পর্দায় সিলেক্ট করা খুবই কঠিন। এই সমস্যা নিরসনে আমরা পোর্টফোলিও ফাইল ম্যানেজার নামে একটি প্রোগ্রাম ইনস্টল করতে পারি, যেটি পুরোপুরি ফোন বা ট্যাবলেটে ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি। অনস্ক্রিন কিবোর্ড ও ফাইল ম্যানেজারের এই দুটি সমস্যা ছাড়া আমার মনে হয়েছে ডেবিয়ান gnuলিনাক্সে গ্নোম ডেস্কটপ এনভায়রনমেন্ট এই 2-in-1 কম্পিউটারে এত মসৃণ ও সাবলীলভাবে কাজ করছে যতটা আমি মোটেও আশা করিনি। বেশিরভাগ এআরএম প্রসেসরের চাইতে শক্তিশালী ইন্টেল প্রসেসর, সক্রিয় মুক্ত সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং দ্রুততর 128 গিগাবাইটের M.2 NVMe স্টোরেজের কারণে এমনিতেই এরকম একটি কম্পিউটারকে gnuলিনাক্স সহ ট্যাবলেট হিসেবে ব্যবহার করা অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাইতে অনেক বেশি আরামদায়ক। পাওয়ার সেভার মোডে ব্যবহার করেও কম্পিউটারটি থেকে ওয়েব ব্রাউজিং, ভিডিও দেখা ও লেখালেখির মতো কাজে কোনো রকম জড়তা পাইনি। অ্যাপ ব্যবহারের দিক দিয়েও অ্যান্ড্রয়েডের নানা সীমাবদ্ধতা আছে। গিম্পের মতো প্রোগ্রাম অ্যান্ড্রয়েডে সহজে ব্যবহার করার কোনো উপায় এখনও নেই। অফিস অ্যাপ চাইলে গুগল প্রোডাক্টিভিটি সুইটই বলতে গেলেই একমাত্র ভরসা। অনেকেই গুরুত্বপূর্ণ নানা রকম কাজ করার কথা মাথায় রেখে অ্যান্ড্রয়েড ট্যাবলেট কিনে থাকেন, কিন্তু শেষমেশ আমরা সেগুলি দিয়ে কিছু পড়াশোনা করি এবং ভিডিও দেখি, এর বেশি কিছু করতে পারি না। ডেল ল্যাটিটিউড 3190 এর মতো একের ভেতর দুই কম্পিউটারগুলিতে পূর্ণাঙ্গ gnuলিনাক্স ইনস্টল করলে এগুলি হালকা থেকে মাঝারি ধরনের মোটামুটি যে কোনো কাজের চাপ সামলাতে পারবে। তো শুরুতে আমার আদর্শ কম্পিউটারের যেসব বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, আমরা দেখতে পেলাম ডেল ল্যাটিটিউড 3190 এর প্রত্যেকটি পূরণ করছে। ভিডিও এডিটের মতো ভারী কাজ অবশ্যই এরকম একটি মোবাইল ডিভাইসে করা আরামদায়ক হবে না, কিন্তু সময়ের সাথে নিশ্চিতভাবেই এই নতুন কম্পিউটিং অভিজ্ঞতার আরও নানা নতুন দিক আবিষ্কার করতে থাকব। যেমন ধরুন, আমার কাছে কোনো স্টাইলাস নেই। একটা স্টাইলাস জোগাড় করতে পারলে সেটা দিয়ে কম্পিউটার ব্যবহার কেমন হবে সেটাও পরীক্ষা করে দেখার ইচ্ছে আছে। আশা করছি সময় মতো আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলি শেয়ার করতে পারব। টাচ পর্দায় gnuলিনাক্স ব্যবহার নিয়ে আপনাদের অভিজ্ঞতা কেমন? কমেন্টে জানান। এই সংক্রান্ত বা মুক্ত সফটওয়্যার নিয়ে অন্য যে কোনো সমস্যার কথা ইউটিউব কমেন্টে বা আমাদের বাংলায় মুক্ত সফটওয়্যার গ্রুপে জানান। যদি আমার উপস্থাপনা ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলে আসা নতুন দর্শকদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। সবাইকে ধন্যবাদ।